অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান, জানালেন হিথ স্ট্রিক। অজিদের বিপক্ষে ইতিবাচক ফলাফলের জন্য ভালো করতে হবে বোলারদের, মত বিশ্লেষকদের। ধর্মশালায় উত্তেজনাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে 8 রানে হারালো নিউজিল্যান্ড। হাই স্কোরিং ম্যাচে রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে 2 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। শনিবার বিশ্ব টি-20-র হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ভারতের লক্ষ্য ঘুরে দাঁড়ানো, ইতিহাস বদলাতে চায় পাকিস্তান। এবং প্রীতি ম্যাচে বিধ্বস্ত হল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সংযুক্ত আরব আমিরাত 6-1 গোলে হারালো বাংলাদেশকে। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার জন্য টাইগার বোলারদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে বলে মনে করেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। এদিকে খুব শিগগিরই কাটার মাস্টার মুস্তাফিজ মাঠে ফিরবেন বলে প্রত্যাশা বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিকের। শুক্রবার ভারতের বেঙ্গালুরুতে সুজন ও হিথ স্ট্রিক সাংবাদিকদের এসব কথা বলেন। 21 মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। আমাদের বোলারদেরকে ভালো বল করতে হবে, হয়তো আমাদের লেন্থ নিয়ে চিন্তা করতে হবে, কোন লেন্থে বল করলে এইসব উইকেটে ভালো হয়তো বা যে লেন্থে ওরা বল করেছিল হয়তো মিরপুর উইকেটের জন্য ভেরি গুড ছিল, অথবা বাট এই উইকেট হয়তো লেন্থ নিয়ে ভ্যারি করতে হবে, অথবা চেঞ্জ অফ পেস বা ভ্যারিয়েশন করতে হবে। তা আমার মনে হয় এগুলো নিয়ে কাজ করবে কোচ ডেফিনেটলি, যে কি করতে ভালো হবে, প্ল্যানিংগুলোকে আরো মজবুত করার চেষ্টা করবে। বাট যেটাই হলাম প্ল্যানিং তো হয়, বাট প্ল্যানিং গিয়ে মাঠে গিয়ে প্রয়োগটাই সবচেয়ে বড় কথা। আশা করছি তাসকিনের ফলাফল আমাদের পক্ষে আসবে এবং পরবর্তী ম্যাচগুলোতে সে দলের সঙ্গেই থাকবে। তাছাড়া মুস্তাফিজের দ্রুত অগ্রগতি দেখে মনে হচ্ছে খুব শিগগিরই সে মাঠে নামতে পারবে। তাই আমি মনে করি পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ হারলেও হতাশ হবার কিছু নেই। বাকি ম্যাচগুলোতে আমরা পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারলে ইতিবাচক ফলাফলের পাশাপাশি টুর্নামেন্টে ফেরাও সম্ভব। চলছে ওয়ার্ল্ড টি-20-র মূল পর্ব। টাইগারদের শুরুটা হয়নি আশানুরূপ। বিশেষ করে ফ্ল্যাট পিচে পেসারদের ব্যর্থতা ফুটে উঠেছে। বাকি ম্যাচগুলোতে ভালো করতে প্রয়োজন বোলারদের ছন্দে ফেরা, জানিয়েছেন সাবেক 2 ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত ও তারেক আজিজ খান। আর হঠাৎ করেই দলের বোলিং আক্রমণের প্রাণ হয়ে ওঠে মুস্তাফিজের অভাবটাও মাঠের খেলায় প্রভাব পড়েছে বলে মনে করেন তারা। 2015 ট্রান্স তাসমানিয়ান বিশ্বকাপ থেকেই যেন বাংলাদেশের বোলিংয়ে পেসারদের আধিপত্য। রুবেল মেশরা তো ছিলেনই, তাসকিন আলামিনরাও কাঁপিয়েছেন এডিলেড এমসিজির ডেক। এরপর পেস আক্রমণকে ভিত্তি করেই 3 সিরিজে জয় পেয়েছে টিম বাংলাদেশ। তবুও পাকিস্তানের বিপক্ষে ইডেনের ফ্ল্যাট ট্র্যাকে যেন নখদর্পহীন পেসাররা। সামনে বেঙ্গালুরুতেও অপেক্ষা করছে ব্যাটিং স্বর্গ। আর ওয়ার্ল্ড টি-20-তে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে কঠিন দুটো ম্যাচই খেলা হবে চিন্নাস্বামীতে। প্রতিকূল পরিবেশে পেসারদের করণীয় সম্পর্কেই জানালেন বিশ্লেষকরা। সেই ক্ষেত্রে বাংলাদেশের স্পিন অ্যাটাককে আরো একটু স্ট্রং করতে হবে এবং পেস বোলারদের সাথে কাজ করতে হবে, তারা যাতে ফ্ল্যাট উইকেটে একদম সামনে বা একদম পিছিয়ে বল না করে। গুডল্যান্ড বলটাও অনেক সময় ব্যাটসম্যানরা মেরে দেয়, সেক্ষেত্রে থ্রি-কোয়ার্ট একটা বেস্ট বোলিং হবে। তারা সব সেক্টরে এগুলোতে আপনার অনেক বেশি হার্ডওয়ার্ক করে। যে জিনিসটা তাদের সাথে যদি ক্রিকেটটা খেলতে হয় তাহলে আপনাকে একটা অল আউট ক্রিকেটার খেলতে হবে, যেটা অলমোস্ট ফেয়ারলেস। অভিষেকের পর থেকেই দেশের ক্রিকেটে নিউক্লিয়াস স্বরূপ মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপের মাঝপথে ইনজুরিতে পড়েন দেশের বোলিং অ্যাটাকের এই হঠাৎ পাওয়া জ্যাকপট। এশিয়া কাপের ফাইনাল থেকে শুরু করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতেও যেন কাটার মাস্টারের অভাব অনুভূত হয়েছে একাদশে। মুস্তাফিজের আবির্ভাবটাই আমাদের ক্রিকেটের রংটাকে চেঞ্জ করে দিয়েছে, যার কারণে ও যখনই বাংলাদেশ টিমে খেলেছে তখনই কিন্তু আমাদের মোরাল যে ভিক্টোরিটা আপনি যদি দেখেন, যে আমাদের ম্যাক্সিমাম এক্সপেকটেশন যারা আছে দর্শক, তাদের ধারণা যে মুস্তাফিজ খেলা মানে কিছু একটা হওয়া। তার যে লাইন এবং লেন্থ, তার যে স্লোয়ার এবং তার যে ব্যাকআপ যে বলার, সেটা নাই দেখি কিন্তু আমরা একটু হলেও বাংলাদেশ টিম সেটা ফিল করছে। প্রথম ম্যাচে এমন ধাক্কার পর কতদূর হতে পারে টিম বাংলাদেশের বিশ্ব আসরের যাত্রা। দেশের সাবেক পেসার জানালেন দলের ভিতর আত্মবিশ্বাস আসলেই প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে উঠতে পারবে সবাই। এই 16 বছরে কিন্তু আমরা টি-20 ম্যাচ খেলেছি খুবই কম। অন্যান্য টিমের যদি দিকে আমরা তাকাই, সেই হিসাবে আমরা এখনো টি-20-তে এতটা এক্সপিরিয়েন্স সাইড হয়ে উঠতে পারিনি। বাট আমি মনে করি একমাত্র ফেয়ারলেস ক্রিকেটই পারে বাংলাদেশ টি-20-তে কোনো একটা পজিটিভ রেজাল্ট আনতে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব টি-20-র খবর। ইংল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়েও হারতে হলো দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়াদের দেয়া 230 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে 2 বল ও 2 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড, যা বিশ্ব টি-20-তে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
টস হেরে ব্যাটিংয়ে নেমে আমলা ও ডিককের ব্যাটিং তাণ্ডবে 7 ওভারে 96 রান তোলে প্রোটিয়ারা। ক্যারিয়ারের প্রথম 50 তুলে 24 বলে 52 রান করে ডিকক আউট হবার পরপরই 16 রান করে ডিভিলিয়ার্সও ফিরে যান। তবে অপর প্রান্তে আমলা খেলেন 31 বলে 58 রানের এক ঝোড়ো ইনিংস। এরপর ডুপ্লেসি 17 রানে উইলির শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরলেও শুরু হয় ডুমিনি ও মিলার জুটির তাণ্ডব। মিলারের অপরাজিত 28 রানের সঙ্গে ক্যারিয়ারের নবম 50 তুলে 54 রানে অপরাজিত থাকেন জেপি ডুমিনি। জবাব দিতে নেমে আগ্রাসী ইংলিশরা 2 ওভারেই তোলে 44 রান। 16 বলে 43 রানের ঝোড়ো ইনিংস খেলেন জেসন রয়। এরপর দলীয় 111 রানে 4 উইকেট হারালো বাটলারকে সঙ্গে নিয়ে 75 রানের জুটি গড়েন রুট। তার 44 বলে 83 রানের ইনিংসেই ম্যাচ জয়ের ভিত গড়ে ইংল্যান্ড। শেষ পর্যন্ত 2 বল হাতে রেখে রেকর্ড গড়া এক জয় পায় ইংলিশরা। এদিকে দিনের প্রথম ম্যাচে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে আসরে দুর্দান্ত সূচনা করল এই নিউজিল্যান্ড। টানটান উত্তেজনার ম্যাচে অস্ট্রেলিয়াকে 8 রানে হারিয়েছে কিউইরা। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 142 রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। তবে অজিদের 134 রানে থামিয়ে দিয়ে টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় তুলে নেয় ব্ল্যাক ক্যাপরা। ফলে 2 জয় নিয়ে গ্রুপ টুর শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার ডাগআউটে রাজ্যের হতাশা ছড়িয়ে দিয়ে ক্যাচ তালুবন্দী করলেন অ্যাডাম মিলনে। বিপর্যয়ে পড়া অজিদের জয়ের আশা দেখাতে থাকা মিচেল মার্শকে 19তম ওভারের প্রথম বলে ফিরিয়ে দিয়ে রীতিমতো কিউইদের উদযাপনের মধ্যমণি বনে গেলেন ম্যাকলেনেগান। ম্যাচের মোমেন্টাম যে ততক্ষণে অনেকটাই নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। এর আগের গল্পে ধর্মশালায় শুরুতে ব্যাটিংয়ে ছোটখাটো ঝড় তোলেন মার্কুটে গাপটিল। অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে প্রথম 7 ওভারে স্কোরবোর্ডে জমান 61 রান। তবে দলীয় 61 রানে ব্যক্তিগত 39 রান করে ফকনারের শিকার হয়ে গাপটিল ফিরে গেলে যেন ছন্দ হারায় কিউইরা। অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা ঝিমিয়ে পড়া রানের চাকা সচল করতে ব্যস্ত হয়ে উইলিয়ামসন 24, মুনরো 23, কোরি অ্যান্ডারসন 3 ও রস টেইলর ফেরেন 11 রান করে। তবে এক প্রান্তে গ্র্যান্ট এলিয়টের 20 বলে 27 রানের ইনিংসে শেষ পর্যন্ত 8 উইকেটে 142 রানের লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে বেশ সাবলীলভাবেই খেলতে থাকেন অস্ট্রেলিয়ার 2 ওপেনার ওয়াটসন ও উসমান খাজা। কিন্তু 44 রানের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পেলেও 66 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। খাজার ব্যক্তিগত 38 রান ছাড়া টপ অর্ডারে ওয়াটসন, স্মিথ, ওয়ার্নাররা বলার মতো স্কোর করতে ব্যর্থ হন। তবে ম্যাক্সওয়েলের 22 ও মিচেল মার্শের 24 রানের ইনিংসে সে বিপর্যয় কিছুটা কাটিয়ে ওঠে অজিরা। কিন্তু ব্ল্যাক ক্যাপদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আবারও ভাটা পড়ে অজিদের ইনিংসে। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার যখন শেষ 12 বলে প্রয়োজন 22 রান, তখন একই ওভারে মার্শ ও আগারকে ফিরিয়ে দেন ম্যাকলেনেগান। আর মার্কুটে ফকনারও ব্যর্থ হলে শেষ হয় অজিদের জয়ের আশা। শেষ পর্যন্ত 9 উইকেটে 134 রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। আর 2015 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের মধুর প্রতিশোধ তোলে নিউজিল্যান্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ। শনিবার বিশ্ব টি-20-র হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়া ভারত চায় এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে। অন্যদিকে পাকিস্তান চায় নতুন করে ইতিহাস গড়তে। কলকাতার ইডেন গার্ডেন্সে 2 দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। বিশ্বকাপে পাকিস্তান ভারত দ্বৈরথের আগে মওকা বিজ্ঞাপন গেল কবছরে এ যেন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। যে বিজ্ঞাপন ভারতের সমর্থকদের তৃপ্তি দিলেও বিশ্বকাপে পাকিস্তানের কখনই ভারতকে না হারানোর ক্ষতে যেন নুনের ছিটার মতো। আরও একটি পাক ভারত দ্বৈরথ মঞ্চস্থ হবার অপেক্ষায়, কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। দুটি দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপে শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্ব টি-20 শুরু করা ভারত উঠছিল সপ্তম আকাশে, কিন্তু প্রথম ম্যাচে নিউজিল্যান্ড তাদের এক ধাক্কায় নামিয়ে এনেছে মাটিতে। সেই হারে শোক কাটিয়ে উঠতে ভারত সামনে পাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। তবে এই ম্যাচে শুধু পাকিস্তান না, ধোনির দলের আরেক প্রতিপক্ষ হতে পারে দর্শকদের প্রত্যাশার চাপ, কারণ খেলাটা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিনকেও ছুঁয়ে গেছে এই ম্যাচের উত্তাপ। তবে নাগপুরের স্মৃতি ভুলে কলকাতায় নতুন শুরুর প্রত্যাশায় টিম ইন্ডিয়া। গেম অফ ক্রিকেট, পাক ভারত দ্বৈরথ অ্যাসেজের উত্তাপকেও হার মানায়। এটা ক্রিকেট ম্যাচের চেয়েও বেশি কিছু। নাগপুরে আমরা একটা বাজে দিন কাটিয়েছি, কলকাতায় আমরা নতুন ভাবে শুরু করতে চাই। পাকিস্তান প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে থাকলেও আমরা জানি কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আমি বলবো না আমরা ফেভারিট, কিন্তু 2 দলেরই সমান সম্ভাবনা আছে এই ম্যাচে।
ওয়ানডে হোক কিংবা টি-20, আইসিসি বিশ্বকাপে গেল 23 বছর ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এছাড়া টি-20তে ভারতের বিপক্ষে 7 বারের দেখায় মাত্র একবার জয় পেয়েছে পাকিস্তান। কিন্তু এবার হিসেবের খাতাটা নতুন করে খুলতে চায় আফ্রিদির দল, যেখানে তাদের বাড়তি রসদ দিবে দুর্দান্ত ফর্মে থাকা দলের পেস অ্যাটাক। সেই সাথে দারুণ এক রেকর্ড নিয়ে মাঠে নামবে পাকিস্তান। ইডেন গার্ডেন্সে স্বাগতিক ভারতের বিপক্ষে 4 বারের দেখায় কখনোই হারতে হয়নি তাদের, তাই পাকিস্তান কোচ একরকম হুঙ্কারি দিলেন। কনফিডেন্ট হ্যাঁ। ব্যাটিং স্বর্গ ইডেনের উইকেটে লড়াইটা যে ভারতের ব্যাটসম্যানদের সাথে পাকিস্তানের বোলারদের হবে তার বলার অপেক্ষা রাখে না। তাই ফাইনালের আগে ফাইনালের মতো উত্তাপ ছড়ানো এক ম্যাচ দেখতে যাচ্ছেন বিশ্বের ক্রিকেট ভক্তরা। তো ये है कि हमने इसको पॉजिटिवली लेना। ব্যাটিং স্বর্গ ইডেনের উইকেটে লড়াইটা যে ভারতের ব্যাটসম্যানদের সাথে পাকিস্তানের বোলারদের হবে তার বলার অপেক্ষা রাখে না। তাই ফাইনালের আগেই ফাইনালের মতো উত্তাপ ছড়ানো এক ম্যাচ দেখতে যাচ্ছেন বিশ্বের কোটি ক্রিকেট ভক্তরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। টি-20 বিশ্ব আসর থেকে ছিটকে পড়লেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। হাঁটুর ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে শ্রীলঙ্কা ফিরে গেছেন এই ফাস্ট বোলার। শ্রীলঙ্কার ক্রিকেট সচিব মোহন ডি সিলভা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আফগানদের বিপক্ষে 6 উইকেটে জয় পাওয়া এই ম্যাচটিতেও ছিলেন না ইনজুরি আক্রান্ত মালিঙ্গা। 32 বছর বয়সী এই পেসারের পরিবর্তে দলে কে ডাক পাচ্ছেন তা এখনও চূড়ান্ত করেননি নির্বাচকরা। তবে সেকুকে প্রসন্ন, জেফ্রি ভেন্দাসে অথবা কুশান রাজিথার মধ্যে একজনকে বেছে নেওয়া হবে বলে জানা গেছে। বিশ্ব টি-20-র গত আসরে মালিঙ্গার নেতৃত্বে শিরোপা ঘরে তুলেছিল লঙ্কানরা। তবে এবারের আসরে মালিঙ্গার ইনজুরির কারণে দলের নেতৃত্ব দিচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কয়েক ঘন্টা পর শুরু হতে যাচ্ছে ভারত পাকিস্তানের জমজমাট ক্রিকেটীয় লড়াই। নিরাপত্তা ইস্যুতে বাড়তি মাত্রা যোগ হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বীর সুপার 10-এর লড়াই। নিরাপত্তার আশ্বাস নিয়ে ভারত সফর হলেও শেষ মুহূর্তের কলকাতার নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসেছেন ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে হাই কমিশনার আব্দুল বাসিত আশা করেন ফাইনালেও ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। মাত্রই কলকাতায় এসেছি, নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে। আশা করি কোনো সমস্যা ছাড়াই দারুণ একটি ক্রিকেটীয় লড়াই উপভোগ করবেন ক্রিকেট প্রেমীরা। খারাপ লাগছে পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের কম ভিসা দেওয়ার বিষয়টি। আশা করি আবারও কলকাতায় ভারত পাকিস্তানের ফাইনাল ম্যাচটি দেখতে আসতে পারব। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খবর, জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত 6-1 গোলে হারিয়েছে বাংলাদেশকে। ম্যাচের শুরুটা ভালোই করে বাংলাদেশ। 5 মিনিটে স্ট্রাইকার নবীব নওয়াজ জীবন গোল করলে লিড পায় লাল সবুজের প্রতিনিধিরা। এরপর স্বাগতিকদের একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত থাকে বাংলাদেশের ডিফেন্স। অভিজ্ঞ আরব আমিরাতের ফুটবলাররা দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিজেদের কাছে। এরপর গোল বন্যায় ভাসে বাংলাদেশ। যদিও কোচ গঞ্জালো সানচেস দাবি করেছেন আরব আমিরাতের 6 গোলের 3টি ছিল অফসাইড। আগামী 24 মার্চ বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে শক্তিশালী জর্ডানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আরামবাগ ক্রীড়া সংঘের কোচ হিসেবে কাজ শুরু করেছেন সাইফুল বারী টিটু। আর দায়িত্ব নিয়ে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো করার প্রত্যয় জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই কোচ। এদিকে প্রশিক্ষক হিসেবে টুটুকে পেলেও দেরিতে দলবদলের সুযোগ পাওয়ায় পছন্দমতো ফুটবলার দলে টানতে পারেনি আরামবাগ। তারপরে চ্যাম্পিয়নশিপের রানার্স আপরা চায় প্রিমিয়ার লিগে ভালো কিছু করতে। গুঞ্জনটা ছিল কয়েকদিন ধরেই আরামবাগের দায়িত্ব নিতে পারেন জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটু। এ নিয়ে দুপক্ষের সম্মতি থাকলেও বাফুফের চুক্তিতে থাকায় বিপত্তিটা ছিল ফেডারেশনের ছাড়পত্র নিয়ে। তবে গড়িমসি করল 3 মাসের ছুটি দিয়ে বাফুফে টিটুকে অনুমতি দিয়েছে আরামবাগের কোচ হতে। কোচ হিসেবে সাইফুল বারী টিটুর হাতে খড়ি 2004 সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহকারী হিসেবে। মাঝে 1 বছর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্ব পালন করে 2012-13 মৌসুমে আবারও মোহামেডানে ফেরেন টিটু। এর মাঝেই বিভিন্ন সময় পালন করেছেন জাতীয় দলের দায়িত্ব। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার প্রিমিয়ার লিগে চমক দেখাতে চান আরামবাগকে নিয়ে। এটা ন্যাশনাল টিমের 1 মাস 1.5 মাস ওই স্বল্পকালীন সময়ের চেয়ে এটা অনেক বড় চ্যালেঞ্জ। আমি বলছি প্লেয়ারদের সবসময় যে ইটস নট ইম্পসিবল, যাওয়া সম্ভব যদি ওইভাবে আমরা করতে পারি কাজ। বাট তারপরেও টার্গেটটা থাকবে যে একটা মিনিমাম মাঝামাঝি পর্যায়ে থাকাটা। এদিকে চ্যাম্পিয়নশিপ লিগে ব্যস্ত থাকায় দলবদল কিছুটা পরে শুরু করতে হয়েছে আরামবাগকে। তাই প্রথম সারির কোনো ফুটবলার দলে টানতে পারেনি দ্বিতীয় বিভাগের রানার্স আপরা। তারপরও মোহামেডান থেকে 2 জন এবং শেখ জামাল, শেখ রাসেল ও আবাহনীর 1 ফুটবলারকে নিয়ে গঠন করেছে মাঝারি মানের দল। এছাড়াও ব্রাদার্স, ফরাশগঞ্জ আর চট্টগ্রাম আবাহনী থেকে দলে ভিড়িয়েছে 3 বিদেশিকে। কথা চলছে আরো 1 ব্রাজিলিয়ানকে নিয়ে। বিপিএল তো অনেক ডিফারেন্স চ্যাম্পিয়ন্স লিগের তুলনায়। সেক্ষেত্রে ওই টিমকে যদি তারা নিয়ে খেলে
তাহলে তো আবার রেলিগেটেড হতে হবে। তো এই জিনিসগুলো তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবশ্যই ধারণা নিয়েই দলবদলের সময়সূচিটা সেট করা উচিত ছিল। চ্যাম্পিয়ন লিগ শেষ করে আমরা পর্যাপ্ত সময় পাইনি, এরপর আমরা কোচিং থেকে শুরু করে যে কয়েকজন নিয়েছি আমরা বিশ্বাস আরামবাগ টিম বেস্ট 4-এ থাকবে। আমরা সেই লক্ষ্যে খেলবো, আমরা সেই লক্ষ্যে মাঠে আমাদের নৈপুণ্য প্রদর্শন করব। 2005 সালে প্রথম প্রিমিয়ার লিগ খেলে আরামবাগ, এরপর টানা বিপিএল খেলেও 2013-14 মৌসুমে রেলিগেশনে পড়ে গেল বছর লিগে অংশ নিতে পারেনি মতিঝিল পাড়ার ক্লাবটি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা দেখবেন, অনুষ্ঠিত হলো ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। বার্সেলোনার প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল খেলবে জার্মান ক্লাব উলসবার্গের বিপক্ষে। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। 18 জেলার 80 শিশু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো তৃতীয় বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো ক্লাব প্রতিযোগিতা। শুক্রবার দিনব্যাপী এই টুর্নামেন্ট হয় রাজধানীর রামপুরায়। দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া ব্যক্তিগত ইভেন্টে আধিপত্য ছিল ময়মনসিংহ জেলার। দেখে মনে হবে কথা বলতে শিখেই ওরা নেমে পড়েছে কারাতের ময়দানে, অথচ ভাবালেশ চাহনির এই শিশুরা এখনো প্রাথমিকের গণ্ডি পেরোয়নি। তবুও কারাতের কৌশল রপ্ত করে রীতিমতো দক্ষতা দেখাচ্ছে এরাই। কেউ কেউ আবার এক কাঠি বেশি সরস। শিশুদের আগ্রাসী আক্রমণে নাকাল হচ্ছে বড়রাও। ব্যক্তিগত লড়াই পেরিয়ে চলে দলগত শক্তি প্রদর্শন। নিয়মের কঠিন শৃঙ্খলায় পাড়ি দিতে হয় জটিল ধাপ। জয়ের উল্লাসে কেউ মাতোয়ারা, কারো মুখে চওড়া হাসি, অন্যদিকে পরাজয়ে কারো চোখে অশ্রু নদী। তবুও সবার লক্ষ্যই অভিন্ন। আমি কারাতে শিখি, অনেক ভালো লাগতেছে। আমি ক্যারাটে ভালোবাসি, আমি বড় হয়ে একটা ক্যারাটে প্লেয়ার হতে চাই। আমি ক্যারাটে আত্মরক্ষার জন্য শিখছি। আমি একজন মেয়ে হিসেবে কারাতে শিখছি, আমি খুব প্রাউড ফিল করছি। অনেক শখ ছিল, সেজন্য আমি কারাতে শিখি। ইটস এ ডিফারেন্ট গেম, আর কারাটে ছোটবেলা থেকে আমার অনেক পছন্দ ছিল। আমার যে বড় ভাই তাদেরকেও আমার হারিয়ে আমার অনেক ভালো লাগছে। নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে কারাতের সাথে সম্পৃক্ত হচ্ছে মেয়েরা। উৎসাহ আর অনুপ্রেরণায় সন্তানের এগিয়ে যাওয়া যেমন উপভোগ করছেন, তেমনি সন্তানের জয় পরাজয়ে আনন্দ বেদনার সঙ্গীও তাদের বাবা মা। বাচ্চারা বাইরে খেলাধুলা করতে এতটা সুযোগ পাচ্ছে না, পড়াশোনার চাপ বেশি, তো তার আত্মবিশ্বাসটা বাড়ার জন্য আর খেলাধুলায় ফিজিক্যাল ফিটনেসের জন্যই দেয়া। সম্ভাবনার আলো জ্বালানো এমন প্রদীপ্ত প্রজন্মকে নিয়ে কাজ করতে আগ্রহী ফেডারেশন। শিশুদের আত্মপ্রত্যয়ী মনোভাব গড়ে তুলতে কাজ করার কথা জানালেন এই ফেডারেশন কর্তা। এটা একটা এক্সারসাইজ এবং এটার মাধ্যমে তাদের ব্রেন ঠান্ডা থাকে, মন ভালো থাকে, গায়ে শক্তি থাকে, যার জন্য প্রতিটা বাচ্চারই এবং বড়দেরই এই কারাতেটা নিয়মিত করা দরকার। অতিথির হাত থেকে পাওয়া স্বপ্নীল মেডেল গলায় পড়া যেন স্বপ্ন পূরণ হওয়া। লক্ষ্য পূরণে যাত্রা হোক দূর বহুদূর, এমন চাওয়া দর্শক সারিতে বসে সন্তানের ভবিষ্যৎ দেখতে পাওয়া অভিভাবকের। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণ এশিয়ান গেমসের জোড়া স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা আক্তার শিলা। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সাঁতারু শাহজাহান আলী রনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শিলা। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার 5 কবর এলাকায় শিলার নিজ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সন্ধ্যায় শিলা নিজ বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যান। 20 মার্চ অনুষ্ঠিত হবে এই নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। নতুন জীবনে পদার্পণ উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া চান এই নবদম্পতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক করা শিলা বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন। বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মিলে 52টি পদক জিতেছেন যশোরের এই জলকন্যা। অন্যদিকে রনি 2008 সাল থেকে সেনাবাহিনীতে কর্মরত আছেন। দেশের বাইরের ফুটবল, ইউরোপা লিগের খবর। ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচে লিভারপুলের সাথে 1-1 গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে পড়ল স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। 2 লেগ মিলে 3-1 ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে অলরেডরা। অপর ম্যাচে স্বাগতিক টটেনহাম হটস্পারকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে দিন জ্বলে উঠতে পারেনি রেড ডেভিলরা। গেল লেগের হারের আক্ষেপ ঘোচানোর ম্যাচে লড়াইয়ে নামা ম্যানিউর সামনে ছিল কঠিন সমীকরণ, কিন্তু দারুণ ফর্মে থাকা লিভারপুলের সামনে এদিন জয় অধরাই থেকে গেছে রুনিবিহীন ম্যানিউয়ের।
ম্যাচের 32 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ম্যানিউর স্ট্রাইকার অ্যান্থনি মার্শাল। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠেন সফরকারীরা। ম্যাচের 45 মিনিটে কোটিনহোর গোলে ম্যাচের সমতায় ফেরে লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে উভয় দলের স্ট্রাইকাররা প্রতিপক্ষের বক্সে বেশ কয়েকবার আক্রমণ রচনা করলেও কোনোটিই আলোর মুখ দেখেনি। শেষ পর্যন্ত 2010-এর সেমিফাইনালিস্টদের কাছে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রেড ডেভিলদের। সেই সাথে কোয়ার্টারের লড়াই থেকে ছিটকে পড়ে তারা। এদিকে দিনের অপর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে 2-1 গোলের ব্যবধানে হেরে কোয়ার্টারের লড়াই থেকে ছিটকে গেছে টটেনহ্যাম। প্রথম লেগে 3-0 গোলের ব্যবধানে হেরেছিল টটেনহ্যাম। তাই কোয়ার্টারের লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না 75 শীর্ষদের। কিন্তু হতাশার গল্প রচনা করে ঘরের মাঠে লেগের ফিরতি ম্যাচে জয় অধরাই থাকলো তাদের। ম্যাচের 24 মিনিটে অবেমিয়াংয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর প্রথমার্ধে টটেনহ্যামের বক্সে বেশ কয়েকবার হানা দেয় তারা, কিন্তু প্রথমার্ধে আর কোনো সাফল্য না আসলে 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পচেত্তিনোর দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সফরকারীরা। সে যাত্রায় স্বাগতিকরাও বরুসিয়ার সীমানায় বেশ কিছু আক্রমণ রচনা করে, কিন্তু উল্টো 70 মিনিটে অবেমিয়াং দ্বিতীয় গোল করলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের 74 মিনিটে টটেনহ্যামের ইয়াং মিং গোল করে ব্যবধান কমান, কিন্তু বাকি সময় গোলশূন্য থাকলে 2 লেগ মিলিয়ে 5-1 গোলের জয় নিয়ে শেষ 16 নিশ্চিত করে বরুসনরা। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হলো ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। ইউরোপ শ্রেষ্ঠত্বের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যেতে এপ্রিলের শুরুতেই মাঠে নামবে দলগুলো। জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে চলছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের খেলা। শীর্ষ 16-র বাধা টপকে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে 8টি দল। 5 ও 6 এপ্রিল প্রথম লেগে লড়বে দলগুলো। দ্বিতীয় লেগ হবে 12 ও 13 এপ্রিল। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ উলফসবার্গ। বায়ার্ন মিউনিখ খেলবে বেনফিকার বিপক্ষে, আর অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে। আর পিএসজির প্রতিপক্ষ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এছাড়া ইউএফএ ইউরোপা লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র ভাগ্যে লিভারপুল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে, আর সেভিয়া মাঠে নামবে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। খেলা দেখতে আসে সমর্থকদের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল 2 ক্লাবকে অভিযুক্ত করেছে ইউএফা। ইউরোপা লিগের শীর্ষ 8-এ ওঠার লড়াইয়ে ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হয় 2 ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল। ম্যাচটি 1-1 গোলে ড্র হলেও 2 লেগ মিলে 3-1 এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালের টিকিট পায় অলরেডরা। তবে ম্যাচ শেষে দেখা যায় বিপত্তি। ম্যাচ দেখতে আসা 2 দলের সমর্থকদের মধ্যে বিদ্রুপাত্মক মন্তব্য এবং ব্যানার প্রদর্শন করার জের ধরে বাধে বিরোধ। শেষ পর্যন্ত তা গড়ায় ধস্তাধস্তিতে। এ সময় এক পক্ষ অন্য পক্ষের উপর বিভিন্ন জিনিস ছুড়ে মারে এবং আগুন জ্বালানোর ঘটনা ঘটে। সমর্থকদের এই অপ্রীতিকর ঘটনায় 2 দলকে অভিযুক্ত করেছে ইউএফএ ডিসিপ্লিনারি কমিটি। সুষ্ঠু তদন্তের পর এ বিষয়ে শুনানি হবে। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে লিস্টার সিটি। সেলহার্স্ট পার্কে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 9টায়। একই সময় বর্তমান চ্যাম্পিয়ন চেলসির প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এদিকে শনিবার বাংলাদেশ সময় 6:45 গুডিসন পার্কে আর্সেনালের প্রতিপক্ষ এভারটন। এলাম, দেখলাম, জয় করলাম, কথাটা হয়তো সঠিক হবে না প্রায় 132 বছর পুরনো ক্লাব লিস্টার সিটির জন্য। কিন্তু এই দীর্ঘ সময়ে ইউরোপের শ্রেষ্ঠত্ব তো দূরের কথা, প্রিমিয়ার লিগ শিরোপাও ঘরে তোলা হয়নি ফক্সদের। কিন্তু চলতি মৌসুমে দেখা যাচ্ছে ভিন্ন এক লিস্টার সিটিকে। প্রথমবারের মতো ইপিএল এর শিরোপার দ্বার প্রান্তে পৌঁছে গেছে ক্লাবীয় শিষ্যরা। সমীকরণটা আরো সহজ করতে টেবিলে 15তম দল স্বাগতিক ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে ফক্সরা। লিগে গেল 41 ম্যাচে মাত্র 5টি হারের স্বাদ নেওয়া লিস্টার সিটির প্রেরণা ফুটবলারদের দুর্দান্ত ফর্ম। সেই সাথে রয়েছে প্রথম লেগে দ্য ইগলসের বিপক্ষে জয়ের সুখস্মৃতি। এছাড়াও ফক্সদের তারকা স্ট্রাইকার জেমি ভার্দি আরেকটি গোল করলে ভাগ বসাবেন ক্লাবটির হয়ে এক মৌসুমের সর্বোচ্চ গোলদাতা গ্যারি লিনেকারের রেকর্ডে। অন্যদিকে বিপাকে রয়েছে স্বাগতিক ক্রিস্টাল প্যালেস। ইনজুরির কারণে স্ট্রাইকার কোনর উইকহ্যাম ও উইলি মাইলকে থাকতে হবে মাঠের বাইরে। সেই সাথে রয়েছে লিগের টানা 12 ম্যাচ জয় বঞ্চিত থাকার পরিসংখ্যান। দুশ্চিন্তার পারদটা আরো বাড়িয়েছে স্বাগতিক হিসেবে ইগলসদের টানা 5টি হারের রেকর্ড। লিস্টারের বিপক্ষে এই ম্যাচ হারলে অ্যালেন পার্ডিওর শিষ্যরা ভাগ বসাবে ক্লাবের হয়ে টানা সর্বোচ্চ হারের রেকর্ডে।
শিরোপা কিংবা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট সবকিছু থেকে আগেই ছিটকে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ব্লুজরা, যাতে আত্মবিশ্বাস যোগাচ্ছে হ্যামারদের বিপক্ষে গেল 19 ম্যাচে 14টি জয়ের রেকর্ড। বাড়তি পাওনা হিসেবে রয়েছে লিগের টানা 13 ম্যাচ অপরাজিত থাকার পরিসংখ্যান। তবে এ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে থাকছেন না তারকা স্ট্রাইকার ডিয়াগো কস্তা। অন্যদিকে ক্রিস্টাল প্যালেসের প্রেরণা লিগে গেল 16 ম্যাচে 14টি জয়ের সুখস্মৃতি। শায়লা পারভিন, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরো খবর, স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো দৃঢ় করার লড়াই রেলিগেশন অঞ্চলে থাকা স্পোর্টিং গিজনের মুখোমুখি হতে যাচ্ছে টেবিলের 2 নম্বর দল অ্যাটলেটিকো মাদ্রিদ। স্পোর্টিং গিজনের মাঠে দু দলের ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 9টায়। এদিকে বুন্দেসলিগায় টেবিলের শীর্ষে থাকা ক্লাব বায়ার্ন মিউনিখ লড়বে 9 নম্বর থাকা কোলনের বিপক্ষে। ম্যাচটি মাঠে গড়াবে একই দিন বাংলাদেশ সময় রাত 8:30টায়। শিরোপার লড়াই থেকে এখন অনেকটাই ছিটকে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, কেননা স্প্যানিশ লা লিগায় এবারের মৌসুমে আধিপত্য বজায় রেখে টেবিলের শীর্ষে শক্ত অবস্থান নিয়ে বসে আছে বার্সেলোনা, যাদের থেকে অ্যাটলেটিকোর ব্যবধান 8 পয়েন্টের। অন্যদিকে 4 পয়েন্ট কম নিয়ে রোজি ব্লাঙ্কোসদের অনেকটা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। তাই তো শিরোপার স্বপ্ন থেমে গেলেও টেবিলের 2 নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের লক্ষ্য এখন নিজেদের অবস্থান দৃঢ় করা। পয়েন্ট টেবিলে রেলিগেশন অঞ্চলে থাকা স্পোর্টিং গিজন এবারের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে। খেলা গিজনের মাঠে হলেও লা লিগায় নিজেদের শেষ 12 অ্যাওয়ে ম্যাচে মাত্র 2টিতে হেরেছে অ্যাটলেটিকো। এছাড়া গিজনের বিপক্ষে পরিসংখ্যানটাও বেশ ভালো রোজি ব্লাঙ্কোসদের। লিগের শেষ 19 দেখায় 15টিতে জয়, 3টিতে ড্র আর মাত্র 1টিতে হেরেছে তারা। সেই সাথে চলতি মৌসুমে গোল না খাওয়ার রেকর্ডটাও দুর্দান্ত সিমিওনের শিষ্যদের। লিগের শেষ 10 ম্যাচে মাত্র 3টিতে গোল হজম করেছে অতিথিরা। যদিও ইনজুরির কারণে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ডিয়েগো গডিনকে এই ম্যাচে থাকতে হবে সাইডলাইনে। তবে দলের টপ স্কোরার অ্যান্টনি গ্রিজম্যান দুর্দান্ত ফর্মে থাকায় অনেকটা স্বস্তি নিয়েই মাঠে নামবে ডিয়েগো সিমিওনের দল। অন্যদিকে বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের এবারের প্রতিপক্ষ কোলন। 2 নম্বরে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে 5 পয়েন্ট লিড নিয়ে থাকা বায়ার্ন চাইবে এই ম্যাচ জিতে শীর্ষস্থান আরো মজবুত করতে। খেলা কোলনের মাঠে হলেও সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ বাড়তি অনুপ্রেরণা যোগাবে বাভারিয়ানদের। তার উপর আবার দু দলের পরিসংখ্যানে এগিয়ে অতিথিরা। সব রকম প্রতিযোগিতায় শেষ 5 ম্যাচে শতভাগ জয় নিয়ে একরকম ফুরফুরে মেজাজে আছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এছাড়া শেষ 9 অ্যাওয়ে ম্যাচে অপরাজিত পেপ গার্দিওলার দলে আছেন রোবেন লেভানডস্কি ও মুলারদের মতো তারকা ফুটবলার। তাই সব মিলিয়ে কোলনের বিপক্ষে জয় তুলে নিতেই মাঠে নামবে বায়ার্ন। ফারজানা মুমু, সময় সংবাদ। ইন্ডিয়ান ওয়েলস টেনিসের খবর, আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছেন বেলজিয়ামের ডেভিড গফিন ও কানাডিয়ার তারকা মিলোস রাউনিক। ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে 7-6 ও 6-2 গেমে হারিয়েছেন গফিন। আর ফ্রান্সের তারকা গায়েল মনফিল্ডসের বিপক্ষে 7-5, 6-3 গেমে জয় পেয়েছেন কানাডার মিলোস রাউনিক। জয়ের ধারে থাকা গফিনের শুরুটাও এদিন ছিল দুর্দান্ত। তবে কোর্টে গফিনের বিপক্ষে সমান তারে এগিয়ে গেছেন সিলিচ। প্রথম সেট জিততে ঘাম ঝরাতে হয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ে 18 নম্বরে থাকা গফিন। 7-6 ব্যবধানে জয় পাওয়ার পর দ্বিতীয় সেট গড়ে টাইব্রেকে, তবে সেখানে 7-4 ব্যবধানে জয় পান তিনি। তৃতীয় সেটে গফিনের সামনে অনেকটাই অসহায় ছিলেন সিলিচ। শেষ সেট 6-2 গেমে জিতে নেন গফিন। এদিকে কোয়ার্টারের অপর ম্যাচে গায়েল মনফিল্ডসের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে মিলোস রাউনিক। প্রথম সেট বিশ্ব র্যাঙ্কিংয়ের 14 নম্বরে থাকা রাউনিক জেতেন 7-5 গেমে, আর দ্বিতীয় সেটে সরাসরি 6-3 গেমে জিতে সেমির টিকিট নিশ্চিত করেন তিনি। ইউরোর প্রস্তুতির জন্য চলতি মাসের শেষে ইতালি ও রোমানিয়ার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচের জন্য প্রতি সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। পর্যাপ্ত ফিটনেসের অভাবে দল থেকে বাদ পড়েছেন চেলসির ডিয়েগো কস্তা এবং বার্সেলোনার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। কস্তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার আদুরিস। ক্লাবের জার্সি গায়ে নিয়মিত গোল পেলেও স্পেন জাতীয় দলের হয়ে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্ট্রাইকার ডিয়েগো কস্তার পারফরম্যান্স বেশ ম্লান। লা রোজাদের হয়ে এখন পর্যন্ত 10টি ম্যাচ খেলে গোল পেয়েছেন মাত্র 1টি। যদিও স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক জানিয়েছেন ফর্ম কিংবা শৃঙ্খলা নয়, বরং ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট না থাকায় তাকে স্কোয়াডে রাখা হয়নি। একই কারণে দলে জায়গা হয়নি বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার। সবশেষ গেল 8 সেপ্টেম্বর মেসিডোনিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেছিলেন চেলসি স্ট্রাইকার কস্তা। তার পরিবর্তে জায়গায় পেয়েছেন অ্যাথলেটিক বিলবাওয়ের 35 বছর বয়সী স্ট্রাইকার আদুরিস। আর ইনিয়েস্তার জায়গায় সুযোগ হয়েছে তার ক্লাব সতীর্থ সার্জি রবার্তোর। ময়মনসিংহে শুরু হয়েছে স্বাধীনতা দিবস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে জমজমাটে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বৃহত্তম ময়মনসিংহ সমন্বয় পরিষদ।
টুর্নামেন্টে ময়মনসিংহ ছাড়াও জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা দল অংশ নেয়। উদ্বোধনী ম্যাচে কিশোরগঞ্জ জেলাকে 4-1 গোলে হারিয়ে শুভ সূচনা করে স্বাগতিক ময়মনসিংহ জেলা দল। 1 এপ্রিল টাঙ্গাইলে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ফ্রান্সের প্যারিস। দৃষ্টিনন্দন আইফেল টাওয়ার দেখতে প্রতি বছর লাখো দর্শনার্থী ভিড় জমায় সেখানে। 324 মিটার উঁচু এই টাওয়ারকে ঘিরে আয়োজন করা হয় ভিন্নধর্মী এক প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগীদের দৌড়ে পার হতে হয় টাওয়ারের 1665 সিঁড়ি। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই ভার্টিক্যাল রেসে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 100 অ্যাথলিট অংশ নেন। নারী পুরুষের পাশাপাশি চ্যালেঞ্জিং এই প্রতিযোগিতায় অংশ নেন বেশ কিছু শারীরিক